আমার জীবনের আমি সবটা দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির লোকের জন্য। কিন্তু তারপরও আমার সন্তানরা আমারে ভালো রাখতে পারল না আমার শ্বশুরবাড়ির লোক। আজকে আমার বিয়ে হইছে ৬ বছর। আমি ৬ বছরে আমি আমার স্বামীর সাথে ঢাকায় ছিলাম। একসাথেই ছিলাম। আমার স্বামী কখনোই আমার ভালো মন্দ দিকটা দেখতো না। শুধু তারা টাকা চাইতো, ইনকাম করে তাদেরকে যেন টাকা দিই। আমি ছোটোখাটো একটা চাকরি করতাম। মাস শেষে ১৮,০০০ টাকা স্যালারিও পাইতাম। তারা শুধু আমার স্যালারির দিকে তাকাইছিল, কখনো আমার দিকে তাকায়নি। তারা শুধু আমার টাকা চাইছিল, কখনো আমাকে চায়নি। আমার স্বামীও খুব করুণ মনের একজন মানুষ ছিল, খুব স্বার্থপর একটা মানুষ ছিল। কখনোই আমার দিকে তাকাইতো না, কখনোই আমার ভালো মন্দ দিকটা দেখতো না। কখনো অসুস্থ হয়ে গেলে হয়তো তারা আমার পাশে থাকতো, কিন্তু কখনো সে বোর আমার মনটা বুঝতে পারে নাই, কখনো আমার কষ্টগুলা বুঝতে পারে নাই। আমি তাকে কি বলতে চাই সেটা সে বুঝতে পারেনি। আমার বিয়ে হয়েছে ৬ বছর। আমি ৬ বছরে আমার স্বামীকে বারবার বলতাম আমি একটা বাচ্চা নেই, আমি একটা সন্তান নেই। কিন্তু আমার স্বামী সেটা কখনোই চাইতো না আমি একটা সন্তান নেই। আমার শ্বশুর শাশুড়ি যা বলতো, আমার শাশুড়ি যা বলতো, আমার স্বামী সেটাই শুনতো। কখনো আমার কথাটা সে শুনতেও চায়নি, বুঝতেও চায়নি। তাকে আমি বুঝাইতেও পারিনি আমার কথাটা। কিভাবে বোঝাবো? সে যে সত্যিই অনবুঝ ছিল, নাকি সে বুঝাও কত কিছু বুঝতো না তাও বলতে পারি না আমি। কিন্তু সত্যি সে আমাকে বোঝে নেই। যাক, ৬ বছর পরে স্বামীকে বলে একটা বাচ্চা নিলাম। আমি খুবই অসুস্থ, কিন্তু তারপরও আমার স্বামী আমার শাশুড়ি চাইতো আমি যেন জবটা করি। কারণ আমি যদি জব করি আমি একটা ভালো মিনিফে পাবো, ওই জায়গা থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো। তাই আমার শাশুড়ি চাইতো আমি যেন জবটা করি। আমার হাজবেন্ডও তাই চাইতো, কখনো না বলতো না। আমার শরীরে রক্তশূন্যতা ছিল ছোটোবেলা থেকেই। ডাক্তার আমাকে খুব ভালো মন্দ খাইতে বলতো, কিন্তু কি করব, সারাদিন জব করে আইসা বাসায় এসে রান্না করতেও ইচ্ছা করতো না। ভালো মন্দ তো খাবো দূরের কথা, স্বামী ভালো মন্দ খাওয়ানোর চেষ্টাও করতো না। কখনো কখনো রাগ কইরা বলতাম যে আমারে কিছু খাওয়াইতে তোমার ইচ্ছাই করে না, যদি ইচ্ছা করতো তাইলে লুকায়ও তুমি খাওয়াইতে পারতা। আমার দেবর মাঝে মাঝে আমার জন্য কিছু আনতো, কিন্তু তাও আনা বন্ধ করে দিল। তার ভাই বলতো টাকা খরচ হয় না। আমার স্বামীই নিজে থেকে চাইতো না যে আমাকে ভালো মন্দ খাবার খাওয়াক, আমি ভালো মন্দ থাকি। ঠিক আছে, আমি কখনোই কাউরে কিছু বলতাম না, চুপ করে সহ্য করে নিতাম। আমি চাইতাম যে আমার স্বামী যেন আমাকে বোঝে, আমার কষ্টগুলো যেন সে বোঝার চেষ্টা করে। 7টা বছর আমি জবটা করলাম। যখন আমি 7 মাসের প্রেগনেন্ট, তখন আমার অফিস থেকে আমাকে ছুটি দিয়ে দিল, যে এখন তোমার ডেলিভারির সময় হয়ে আইতেছে, এখন তোমার কাজে থেকে তোমার ছুটি নিতে হইব। তখন আমাকে ছুটি দিল 3 মাসের। আমার বাচ্চা কনসেপ্ট করার পরে, বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে আবার আমার জবটা করতে হবে 1 মাস পর থেকেই। আচ্ছা ঠিক আছে। যখন আমি ছুটিতে আসলাম তখন আমার শাশুড়ি আসলো আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। ঢাকা থাকলে অনেক খরচ হবে, তাই আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। আমিও না কিছু বললাম না। চাইছিলাম বাপের বাড়িতে যাইতে, কিন্তু আমার স্বামী আমাকে যাইতে দেয়নি। চইলা গেলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে শাশুড়ি আমাকে আগে থেকেই একটু জানতো না ভালো মন্দ। শাশুড়ি আমাকে বললেন, তুমি তো ঘরে বসেও কিছু কাজ করতে পারো, আমার হাতে হাতেও তো কিছু হেল্প করতে পারো। আমার শাশুড়ি সুতার কাজ করে, টেলার্সের কাজ করে, খাতা সেলাই, সে রোজগার করে বাসায় থাইকে। আমি না বলছিলাম যে আমি বেশিক্ষণ বইসা থাকতে পারি না। সেজন্য আমার স্বামীর কাছে আমার শাশুড়ি বিচার দিল। আমার স্বামী বলল, তুমি তো মার হাতে ছোট ছোট কাজগুলো করতে পারো, কিন্তু আমি কুচি কাটার কাজ করতে পারি না। তাই আমি বলছি আমার ভালো লাগে না। সেজন্য আমার স্বামীর কাছে আমি বললাম। আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, তোমার যদি ভালো লাগে আমার বাপের বাড়িতে থাকতে থাকো, না তো তোমার বাড়িতে চলে যাও, তোমার বাবা মারে ফোন দিয়ে তোমার বাড়িতে চলে যাও। তখন আমি কষ্ট পাইলেও কিছু বলি নেই, থাক। তারপরে আমার সন্তান হলো, নর্মাল ডেলিভারি হলো। আমার স্বামী আসলো না, তার জব নিয়ে সে এতটাই ব্যস্ত, সে আসতে পারলো না। তারপরে 2-3 দিন পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আমার সন্তানও অসুস্থ হলো, আমার সন্তানের আইসিইউতে নেওয়া হলো, আমাকেও আইসিইউতে নেওয়া হলো। ডাক্তার বলল আমার রক্ত শূন্যতা, কিন্তু আমাকে রক্ত দেওয়ার পর আমার শরীরে রক্ত অ্যাবাউট করতেছে না। তারপরে বাবা মারে খুব দেখতে ইচ্ছা করলো, সবাই, বাবা আসলো না, মা আসলো, বড় ভাই আসলো। আমার স্বামীরও খুব দেখতে ইচ্ছা করছিল। তখন বলছিলাম আমার শাশুড়ি আমার স্বামীরা আসতে। তখন আমার স্বামী আসলো। 2 দিন পর আমি সুস্থ হলাম, কিন্তু কি হলো,
এত টাকা পয়সার জন্য বাঁচানোর জন্য যা করলো সেই টাকা পয়সা তো শেষ পর্যন্ত গেল। এটা ছিল আমার পাশের রুমের ভাবির আর্তনাদ চিৎকার। মনের সাজানো হাজার কষ্টের কথা।